হাই, আমি ম্যাট এবং এই টিউটোরিয়ালে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে হোস্টিংগারের ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করবেন। আমরা ওয়েবসাইট তৈরি, আপনার ডিজাইন ও কন্টেন্ট কাস্টমাইজ করা, সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া এবং নিজের ডোমেন ও প্রফেশনাল ইমেল দিয়ে ওয়েবসাইট লাইভ করার সব কিছু কভার করব। আপনার যা কিছু দরকার যত দ্রুত সম্ভব, আর আমি কিছুই বাদ দেব না। তাই আপনি যদি আগে কখনো ওয়েবসাইট তৈরি না করে থাকেন তবুও সহজেই ফলো করতে পারবেন। এই ভিডিওর শেষে আপনার কাছে একটি সম্পূর্ণ প্রফেশনাল ওয়েবসাইট থাকবে। শুরু করার জন্য আমাদের একটা হোস্টিংয়ের অ্যাকাউন্ট লাগবে। সবচেয়ে ভালো ডিল পেতে আমাদের বিশেষ পার্টনার লিঙ্ক ব্যবহার করুন। যে কোনো প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। এই কুপনটি বিদ্যমান যে কোনো প্রমোশনের সাথেও কাজ করে। স্ক্রিনে থাকা লিঙ্কটি ব্যবহার করুন অথবা নিচে স্ক্রল করে ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন এই পেজে চলে আসবেন। আমি যখন রেকর্ড করছি তখন নিউ ইয়ার সেলের ডিলগুলো চলছে, তাই আপনার ক্ষেত্রে এটা একটু আলাদা দেখাতে পারে। যদি আমরা স্টার্ট নাও ক্লিক করি তাহলে পেজটা নিচে স্ক্রল করবে আর এখানে আমরা বিভিন্ন প্ল্যান তুলনা করতে পারবো। যদি আমরা প্রিমিয়াম প্ল্যানের সাথে বিজনেস প্ল্যান তুলনা করি তাহলে দেখবেন সাধারণ ওয়েবসাইটের জন্য প্রিমিয়াম প্ল্যানই যথেষ্ট। কিন্তু আপনি যদি ই কমার্সের জন্য অর্থাৎ পণ্য বিক্রির জন্য ওয়েবসাইট ব্যবহার করতে চান তাহলে বিজনেস প্ল্যান বা তার চেয়ে উচ্চতর প্ল্যান লাগবে। বিজনেস প্ল্যানে আরও আছে এআই ইমেজ জেনারেটর, এআই রাইটার, এআই ব্লগ জেনারেটর এবং এআই এসইও টুলসের মতো টুলস। এসব টুলস দিয়ে পেশাদার ওয়েবসাইট তৈরি ও মার্কেটিং করা খুব সহজ এবং দ্রুত হয়ে যায়, আর এগুলো প্রিমিয়াম প্ল্যানে পাওয়া যায় না। আমি বিজনেস প্ল্যানটি জোরালোভাবে সুপারিশ করি। এই ডিলের মাধ্যমে আমরা মাত্র কয়েক ডলারে প্রতি মাসে একটি সম্পূর্ণ পেশাদার ওয়েবসাইট হোস্ট ও তৈরি করতে পারি। তাই আমি এগিয়ে গিয়ে চুজ প্ল্যান ক্লিক করব। আপনাকে আপনার কার্ডে নিয়ে যাওয়া হবে, আর এখানে আপনাকে শুধু সিদ্ধান্ত নিতে হবে কত দিনের জন্য রেজিস্টার করবেন। যদি আপনি পিরিয়ড ড্রপডাউন ক্লিক করেন তাহলে 4টে অপশন দেখতে পাবেন: 1 মাস, 12 মাস, 24 মাস এবং 48 মাস। ফ্রি ডোমেন পেতে হলে আপনাকে 12 মাসের বা তার বেশি সময়ের প্ল্যান নিতে হবে, কিন্তু সবচেয়ে ভালো ভ্যালুর জন্য আমি 48 মাসের প্ল্যানটি সুপারিশ করি। এতে প্রতি মাসে সবচেয়ে কম খরচ পড়ে। এখানে আপনি দেখতে পাচ্ছে এটি প্রতি মাসে $2.69। আর যদি আপনি অর্ডার সামারির নিচের ডান দিকে দেখেন তাহলে দেখবেন আমাদের লিঙ্কে ক্লিক করার ফলে MM10 কুপনটি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হয়ে গেছে। আপনি যেটা চান সেই মেয়াদটি বেছে নিন, তারপর প্রস্তুত হলে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনাকে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। আপনি চাইলে আপনার গুগল বা গেটহাব অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করতে পারেন, অথবা ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড ম্যানুয়ালি লিখে দিতে পারেন। আমি আমার ইমেল ঠিকানাটি বেছে নিয়েছি। রেজিস্টারে ক্লিক করুন। পরবর্তী পাতায় আপনার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য দিন লেনদেন সম্পন্ন করতে। আপনার লেনদেন সম্পন্ন হলে আপনি এই কনফার্মেশন মেসেজটি পাবেন। গেট স্টার্টেড ক্লিক করুন বা কাউন্টডাউন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অ্যাকাউন্ট সেটআপ শেষ। এখন আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। অনবোর্ডিং ফ্লো চলে এসেছে। এই ওয়েবসাইটটি কার জন্য প্রশ্নের সঠিক অপশানটি বেছে নিয়ে নেক্সট ক্লিক করুন। প্রশ্নটি আপনি কি একটি ওয়েবসাইট তৈরি করতে চান নাকি মাইগ্রেট করতে চান, সেখানে ক্রিয়েট এ ওয়েবসাইটে ক্লিক করুন। তারপর নেক্সটে ক্লিক করুন। আপনি কিভাবে আপনার ওয়েবসাইট তৈরি করতে চান এই প্রশ্নে ওয়েবসাইট বিল্ডার অপশানটি বেছে নিন। তারপর নেক্সটে ক্লিক করুন। আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি এই ওয়েবসাইটের জন্য কোন ডোমেইন নাম ব্যবহার করতে চান। আপনি চাইলে এখনই ডোমেইন নাম সার্চ করতে পারেন, তবে আমি ভিডিওর পরে দেখাবো কিভাবে এটা করতে হয়। টেম্পোরারি ডোমেনে ক্লিক করুন। এখন আমরা ওয়েবসাইট তৈরি শুরু করব। হোস্টিংয়ার আপনাকে ওয়েবসাইটের ধারণা দিতে বা অপশন বেছে নিতে বলবে। ক্লাসিক পদ্ধতিতে চাইলে নিচে প্রিমেড টেমপ্লেটসে ক্লিক করুন। এখানে আপনি ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে পারেন, স্ক্রল করে দেখতে পারেন এবং আপনার রুচি ও ব্যবসার ভিত্তিতে এমন একটা টেমপ্লেট খুঁজে নিতে পারেন যা আপনার সাইটের জন্য ভালো শুরু হতে পারে। কিন্তু এই টিউটোরিয়ালে আমরা এআই ওয়েবসাইট বিল্ডার পদ্ধতি ব্যবহার করব, তাই আমি ট্রাই এআই ওয়েবসাইট বিল্ডারে ক্লিক করব, আবার ফিরে যেতে। আবার এআই প্রম্পট স্ক্রিনে ফিরে এসে চলুন আমাদের ওয়েবসাইটের ধারণা বর্ণনা করি। এখানে আপনাকে খুব নির্দিষ্টভাবে বলতে হবে আপনার ব্যবসা কি করে, কারা আপনার গ্রাহক এবং ওয়েবসাইটে আপনি কেমন পরিবেশ বা অনুভূতি চান সেগুলো নিয়ে বলুন। আপনি যত বেশি বিস্তারিত তথ্য দেবেন আপনার শুরুটা ততই ভালো হবে। এখানে ঠিক কি বলবেন বুঝতে না পারলে আপনি সবসময় চ্যাট জিপিটি বা ক্লডের মতো কোনো LLM এর সঙ্গে চ্যাট করে সাহায্য নিতে পারেন। আমি দ্য জেন্টেল কেটেল নামে একটি চা দোকানের জন্য ওয়েবসাইট তৈরি করছি, তাই আমার প্রম্পটে আমি চা দোকানটি কেমন, কতটা শান্ত ও আরামদায়ক সেগুলো বর্ণনা করেছি।
এই জায়গায় মানুষ একটু ধীরে চলে, নতুন সংযোগ গড়তে পারে বা বই পড়তে পারে। প্রাকৃতিক কাঠ ও উষ্ণ আলোয় ঘেরা ব্র্যান্ডের কণ্ঠস্বরও হবে উষ্ণ, মানবিক ও আশ্বাসবোধক। এইসব বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করলে নিশ্চিত হয় যে এআই এর কাছে অসাধারণ একটা প্রথম খসড়া তৈরির জন্য প্রয়োজনীয় সব কিছুই থাকবে। আপনার প্রম্পটটি লিখে ফেললে ওয়েবসাইট তৈরির জন্য সেন্ড বোতামে ক্লিক করুন। সাইটটি তৈরি হতে ১-২ মিনিট সময় লাগবে, তারপরই আপনি প্রথম খসড়া দেখতে পাবেন। দেখুন, একদম শুরুতেই এটা ওয়েবসাইটের জন্য সত্যিই দারুণ একটা সূচনা। আপনি সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানে একটা মেনু আছে, যেখানে একাধিক পেজে ক্লিক করে যেতে পারি। আর হোম পেজে স্ক্রল করলে দেখা যাচ্ছে এটি নিজেই কপি লিখেছে, চা সম্পর্কিত ছবি এনেছে, আর আমি যেরকম উষ্ণ রঙের স্কিম চেয়েছিলাম সেটাও ব্যবহার করেছে। আর ওপরের ডান দিকে আমরা ক্লিক করে সাইটের মোবাইল ভার্সানও দেখতে পারি। আর স্ক্রল করতে করতে দেখতে পাচ্ছি এটি ইতিমধ্যেই মোবাইলের জন্য অপটিমাইজ করা হয়েছে, তাই এটা সত্যিই দারুণভাবে শুরু করার জন্য উপযুক্ত। যদি আপনার প্রথম তৈরি করা সাইটটি পছন্দ না হয়, তাহলে ওপরের বাম পাশে ক্রিয়েট এগেন বোতাম আছে, আপনি ক্লিক করে এআইকে আবার চেষ্টা করতে বলতে পারেন। এটা আপনি যতবার খুশি ততবার করতে পারবেন। যখনই এমন একটা ওয়েবসাইট পাবেন যেটা আপনার পছন্দ হয়েছে, তখন ওপরের ডান দিকে গিয়ে কন্টিনিউ ক্লিক করুন। ঠিক আছে, ওয়েবসাইট বিল্ডারে আপনাকে স্বাগত। চলুন চারপাশটা একটু দ্রুত দেখে নিই। বাম পাশে একটা সাইড বার আছে, যেখানে আপনার সাইট ম্যানেজ করার জন্য প্রয়োজনীয় সব টুল, যেমন এলিমেন্ট, পেজ, স্টাইল আর এআই টুল রয়েছে। ওপরে একটি টুল বার আছে, যেখানে ডেস্কটপ ও মোবাইল ভিউয়ের মধ্যে টগল করার জন্য বোতাম রয়েছে। আনডু, রিডু এবং প্রিভিউ করার বোতাম এখানে আছে। শেষে সাইটটি প্রকাশ করতে গো লাইভ বোতামটি ব্যবহার করুন। আপনি চাইলে পেজের যে কোনো এলিমেন্টে ক্লিক করে আপনার সাইট এডিট করতে পারেন। আপনি যখন এটি করবেন তখন একটি ফ্লোটিং টুলবার দেখা যাবে, যেখানে ওই নির্দিষ্ট এলিমেন্টের জন্য প্রাসঙ্গিক ফাংশন ও বোতাম থাকবে। আপনি চাইলে নির্দ্বিধায় ডুব দিন এবং সঙ্গে সঙ্গে এডিটিং শুরু করুন। আনডু আপনার বনল। ওপরের বোতাম বা কিবোর্ড কমান্ড ব্যবহার করুন। ম্যাকে কমান্ড জেড এবং উইন্ডোজে কন্ট্রোল জেড দিয়ে আনডু করা যায়। এবার আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ করা শুরু করি। প্রথমে চলুন সাইট স্টাইলগুলো দেখি। স্টাইলসে যেতে হলে বাম পাশের সাইড বারে থাকা স্টাইলস বোতামে ক্লিক করুন। এখানে আপনি কালার, ফন্ট, বোতাম এবং অ্যানিমেশনের জন্য আলাদা ট্যাব দেখতে পাবেন। এখানে সেটিংস পরিবর্তন করলে পুরো সাইট জুড়ে সেটিংস পরিবর্তন হয়, তাই আপনার পুরো ওয়েবসাইট স্টাইল করার সবচেয়ে দ্রুত উপায় এটাই। উদাহরণস্বরূপ চলুন ফন্টগুলো দেখি। এবং আরও ভালো প্রিভিউ দেখতে হলে আমাদের একটু নিচে স্ক্রল করতে হবে। এই দেখুন আমাদের সার্ভিসগুলো। চলুন দেখি, যদি আমরা চেষ্টা করি চাঁদ, হয়তো আমাদের রিসেট দিতে হতে পারে, আর এটা আমাদের ওয়েবসাইটের জন্য আরও ভালো দেখাচ্ছে। দেখুন এখানে ফন্ট পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা যদি ওপরে স্ক্রল করি তাহলে দেখব পুরো পেজ জুড়ে ফন্ট পরিবর্তন হয়েছে। আপনার সাইটের কাস্টমাইজেশন শুরু করার সময় ফন্ট, রং এবং বোতাম ইচ্ছেমতো আপডেট করা দারুণ একটা উপায়, যাতে আপনার সাইটে আপনি যেরকম চেহারা ও অনুভূতি চান সেটি নিশ্চিত হয়। একক উপাদান নিয়ে কাজ শুরু করার আগে আপনি যখন আপনার সাইটের স্টাইল ঠিকঠাক করে ফেলেছেন, তখন চলুন এবার আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট কাস্টমাইজ করি। শুরু করি হোম পেজ থেকে। আপনার কন্টেন্ট কাস্টমাইজ করতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার সাইট কিভাবে গঠিত হয়েছে। আপনার সাইটের সবচেয়ে বড় বিল্ডিং ব্লক হলো পেজগুলো। আপনি হেডার মেনুর লিঙ্কে ক্লিক করে বিভিন্ন পেজে যেতে পারেন। প্রতিটি পেজ বিভিন্ন সেকশনে ভাগ পরকাকে। সেকশনগুলো হলো আপনার পেজের ফুল উইডথ ব্লক, যেগুলো একের পর এক উল্লম্বভাবে সাজিয়ে আপনার সাইটের লেআউট তৈরি করে। এলিমেন্ট হলো আপনার পেজের একক কন্টেন্ট, যেমন টেক্সট, বোতাম আর ছবি। এগুলোই সেই বিল্ডিং ব্লক যেগুলো আপনি সেকশনের ভেতরে বসিয়ে আপনার ডিজাইন তৈরি করেন। আপনি কোনো পেজে সেকশনগুলো পুনর্বিন্যাস করতে পারেন সেকশনে ক্লিক করে। এরপর ফ্লোটিং টুলবারে ওপরে নিচে তীর চিহ্নে ক্লিক করে সেগুলো পেজে ওপরে নিচে সরাতে পারবেন। আপনি দুইটি সেকশনের মাঝে মাউস নিয়ে গিয়ে অ্যাড সেকশন বোতামে ক্লিক করে নতুন সেকশন যোগ করতে পারেন। এতে অ্যাড নিউ সেকশন ডায়লগ খুলে যাবে। একদম শুরু থেকে শুরু করতে চাইলে বাম পাশে অ্যাড ব্ল্যাঙ্ক সেকশন বোতামে ক্লিক করতে পারেন। আপনি জেনারেট সেকশন বোতামে ক্লিক করে আপনার চাহিদা বর্ণনা করতে পারেন এবং এআই সেটি আপনার জন্য তৈরি করে দেবে। অথবা আপনি যদি আগে থেকে তৈরি কোনো ব্লগ নিতে চান, তাহলে বাম পাশে নিচে স্ক্রল করে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারেন। কোনো ক্যাটাগরিতে ক্লিক করুন, তারপর সহজেই কোনো প্রস্তুত টেমপ্লেটে ক্লিক করে সেটি আপনার সাইটে যোগ করুন। কোনো সেকশন ডিলিট করতে হলে শুধু সেটিতে ক্লিক করুন এবং ফ্লোটিং টুলবারে থাকা ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করুন। সেকশন শেষ। এবার এলিমেন্ট নিয়ে বলি। এলিমেন্ট যোগ করতে বামে এলিমেন্টসে ক্লিক করুন।
পছন্দের এলিমেন্টটি খুঁজে ড্র্যাগ করে পেজে বসান। এরপর কলাম ব্যবহার করে সেটি ইচ্ছে মতো সাজিয়ে নিন। এলিমেন্টের পাশের বার দিয়ে এটি রিসাইজ করুন। ডিলিট করতে এলিমেন্টটি সিলেক্ট করে টুলবারের ট্র্যাশ আইকনে ক্লিক করুন। টেক্সট এডিট করতে ডাবল ক্লিক করে ওয়ার্ড প্রসেসরের মতো টাইপ করুন। সাইটটি ঘুরে দেখুন এবং প্লেস হোল্ডার টেক্সটগুলো নিজের লেখায় বদলে নিন। প্রয়োজনে এআই রাইটার ব্যবহার করতে সরাসরি বাটনে ক্লিক করে একটা অপশন বেছে নিন। ছবি এডিট করতে হলে ছবিটিতে ক্লিক করুন, তারপর এডিট ইমেজে ক্লিক করুন। এখানে আপনি রিপ্লেস ইমেজে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে একটা ফাইল আপলোড করতে পারেন, অথবা ফ্রি ইমেজেসে ক্লিক করে স্টক ইমেজ খুঁজে নিতে পারেন। সার্চ বারে আপনার পছন্দের ছবির নাম লিখুন, প্রিভিউ দেখতে ক্লিক করুন, তারপর পেজে যোগ করুন। আপনি চাইলে এআই ব্যবহার করে ইউনিক ছবি তৈরি করতেও পারেন। এবার চলুন বাটন নিয়ে কথা বলি। কোনো বাটন এডিট করতে হলে শুধু সেটিতে ক্লিক করুন, তারপর ফ্লোটিং টুলবারে এডিট বাটনে ক্লিক করুন। বাটনের লেখাটি পরিবর্তন করতে বাটন টেক্সট ফিল্ডে লিখুন। আমাদের ক্ষেত্রে আমি চাই বাটনটি মেনুতে লিঙ্ক করুক, তাই আমি লিখব আমাদের মেনু, এবং নিচে আপনি চাইলে বাটনটি যেই ইউআরএল এ লিঙ্ক করতে চান সেটি লিখতে পারেন। কিন্তু আমাদের ওয়েবসাইটের পেজের জন্য আমরা ড্রপডাউন থেকে লিঙ্কে ক্লিক করতে পারি। পেজ নির্বাচন করুন, সিলেক্ট পেজ ড্রপডাউনে ক্লিক করুন, তারপর তালিকা থেকে আমরা যে পেজটি চাই সেটি নির্বাচন করুন, আমাদের ক্ষেত্রে মেনু। এরপর আপনি ঠিক করতে পারেন এটি নতুন ট্যাবে খুলবেন কিনা। এখন চলুন ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি। দেখুন, এই সেকশনের ব্যাকগ্রাউন্ড সাদা, এইটাতে কিছু রং আছে, আর এইটাতে রঙের সাথে গ্রেডিয়েন্টও আছে। কিন্তু সেকশন ব্যাকগ্রাউন্ড হিসাবে ছবি বা ভিডিও ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, আমি চাই হোম পেজের ওপরের এই হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ডে চা ঢালার একটা ভিডিও থাকুক। তাহলে প্রথমে আমাদের সেকশনটি প্রস্তুত করতে হবে। আমি এই ছবিটিতে ক্লিক করব, তারপর টুলবারে ডিলিটে ক্লিক করব। এরপর আমরা এই লেখার আকার পরিবর্তন করব যাতে এটি পেজে আরও ভালোভাবে মানিয়ে যায়। এবং সেকশনের ব্যাকগ্রাউন্ড আসলেই পরিবর্তন করতে আমরা সেকশনটিতে ক্লিক করব। তারপর টুলবারে এডিট সেকশনে ক্লিক করুন, আর এখানে আপনি আপনার সেকশনের সেটিংস পাবেন। এখানে ব্যাকগ্রাউন্ড, রং, ছবি আর ভিডিওর জন্য 3টে ট্যাব আছে। আপনি এখানে ক্লিক করে সেকশনের রং পরিবর্তন করতে পারেন, চাইলে গ্রেডিয়েন্টও অ্যানিমেট করতে পারেন। আপনি ইমেজ ট্যাবে ক্লিক করতে পারেন। আর আমরা ইতিমধ্যেই দেখেছি কিভাবে ছবি বদলাতে হয়। এটা বেশ একই ধরনের একটি প্রক্রিয়া। অথবা আপনি ভিডিওতে ক্লিক করতে পারেন, তারপর রিপ্লেস ভিডিওতে ক্লিক করুন, এবং এখানে আপনি ভিডিও লাইব্রেরিতে ফ্রি ভিডিও অপশন খুঁজে পেতে সার্চ করতে পারেন। উদাহরণস্বরূপ, চলুন চা লিখে খুঁজি, এবং চলুন এই চা ঢালার ভিডিওটি বেছে নিই। এটি যোগ করতে সিলেক্ট আইটেমে ক্লিক করুন। আর এটা দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু সাদা লেখাগুলো ব্যাকগ্রাউন্ডে পড়তে একটু কঠিন লাগছে। ভাগ্যক্রমে এটা ঠিক করা খুব সহজ। আপনি কন্ট্রাস্ট বাড়াতে পারেন। ব্যাকগ্রাউন্ড আর আপনার ফোরগ্রাউন্ড এলিমেন্টগুলোর মধ্যে ওভারলে ওপাসিটি স্লাইডার টেনে যতক্ষণ না সুন্দর একটা ব্যালেন্স হয়, ঠিক এই জায়গাটায় হয়তো। শেষে চলুন দ্রুত ইন্টিগ্রেশন নিয়ে কথা বলি। ইন্টিগ্রেশন হলো থার্ড পার্টি টুল যেগুলো আপনি আপনার সাইটে যোগ করতে পারেন, যেমন গুগল ম্যাপস, বুকিং উইজেট আর সোশ্যাল ফিডের মতো জিনিস। আপনার যদি এমন কিছু দরকার হয় যা এলিমেন্ট অপশনে দেখা যাচ্ছে না, তাহলে আপনি সেটা ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারেন। ইন্টিগ্রেশন যোগ করতে আরও অপশানের জন্য 3 ডট মেনুতে ক্লিক করুন, তারপর ইন্টিগ্রেশনসে ক্লিক করুন। এখানে আপনি স্ক্রল করে সব প্রি-বিল্ড থার্ড পার্টি ইন্টিগ্রেশন দেখতে পারবেন। আপনি চাইলে কাস্টম কোড ব্যবহার করেও নিজের ইন্টিগ্রেশন যোগ করতে পারেন। এখন যেহেতু আপনি জানেন কিভাবে সাইটের কন্টেন্ট কাস্টমাইজ করবেন, তাহলে পেজগুলো কিভাবে ম্যানেজ করবেন। নেভিগেশনে পেজ ম্যানেজ করতে বাম পাশে সাইড বারে পেজেসে ক্লিক করুন। আপনি যদি আপনার সাইটে নতুন পেজ যোগ করতে চান, তাহলে নিচের বেগুনি অ্যাড পেজ বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনি এআই দিয়ে একটা পেজ জেনারেট করতে পারেন, খালি একটা পেজ যোগ করতে পারেন, অথবা টেমপ্লেট দিয়ে একটা পেজ যোগ করতে পারেন। উদাহরণস্বরূপ, ধরুন আমরা আমাদের সাইটে একটি প্রাইভেসি পলিসি যোগ করতে চাই। এর জন্য আসলে একটি আলাদা ক্যাটাগরি আছে, তাই আমরা সেটিতে ক্লিক করে সহজেই প্রাইভেসি পলিসি টেমপ্লেটটি নিতে পারি। কিছু টেমপ্লেটের ক্ষেত্রে হোস্টিং আর আপনাকে অতিরিক্ত কিছু তথ্য দিতে বলে, যাতে টেমপ্লেটের প্লেস হোল্ডার অংশগুলো পূরণ করা যায়। আপনার তথ্যগুলো যোগ করুন এবং অ্যাড পেজে ক্লিক করুন। আপনি সঙ্গে সঙ্গে নতুন পেজে চলে যাবেন এবং পেজ সেটিংস ডায়ালগটি ওপেন থাকবে। এখানে আপনি পেজটির নতুন নাম দিতে পারেন বা চাইলে কাস্টমাইজ করতে পারেন। পেজ সেটিংস ডায়ালগে আরও কিছু ট্যাব আছে, যেখানে আপনি সোশ্যাল ইমেজ যোগ করতে পারেন এবং পেজটির জন্য পাসওয়ার্ড সেট করতে পারেন।
যখনই আপনি পেজ সেটিংসে পরিবর্তন শেষ করবেন তখন সেভে ক্লিক করুন। আপনি যদি ওয়েবসাইটের হেডারে তাকান, দেখবেন নতুন পেজটি স্বয়ংক্রিয়ভাবে ন্যাভিগেশন মেনুতে যোগ হয়েছে এবং তালিকার একদম শেষে রাখা হয়েছে। আপনি যদি এই মেনুর ক্রম পরিবর্তন করতে চান তাহলে বাম পাশে থাকা মূল ন্যাভিগেশন প্যানেল ব্যবহার করতে পারেন। কোনো পেজের নামের বাম পাশে থাকা ৬টি ডটের উপর ক্লিক করে ধরে টেনে নিয়ে গিয়ে নতুন জায়গায় ছেড়ে দিন। আপনি চাইলে কোনো পেজকে অন্য পেজের সাবপেজও বানাতে পারেন। শুধু সেটিকে ডান দিকে টেনে অ্যানাদার আইটেমের নিচে নিয়ে যান। সবশেষে, যদি আপনি চান এই পেজটি আপনার নেভিগেশনে একেবারেই না দেখাক কিন্তু ইউআরএল দিয়ে যেন এখনও প্রবেশযোগ্য থাকে, তাহলে এটিকে একেবারে নিচে হিডেন ফ্রম নেভিগেশন সেকশনে টেনে নিয়ে যান। এখন এটি ওপরের মেনুতে আর দেখা যাবে না, কিন্তু আপনি যদি আপনার সাইটের অন্য কোথাও সরাসরি এই পেজের লিঙ্ক দেন তাহলে ভিজিটররা এখনও এই পেজে যেতে পারবে। সবশেষে, যদি কখনো আপনার পেজ সেটিংস আপডেট করার দরকার হয় তাহলে পেজ ম্যানেজমেন্ট প্যানেলে পেজের নামের ডান পাশে থাকা 3টে ডটে ক্লিক করুন। তারপর সবচেয়ে প্রাসঙ্গিক অপশনটি সিলেক্ট করুন। আপনি যদি আপনার পেজ ডিলিট করতে চান তাহলে মেনুর নিচে থাকা ডিলিট বাটনে ক্লিক করুন, তারপর আবার ডিলিটে ক্লিক করুন। এখন যেহেতু আপনি পেজ এবং ন্যাভিগেশন মেনু কিভাবে ম্যানেজ করতে হয় জানেন, আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার হেডার সেকশন এডিট করবেন এবং একটি লোগো যোগ করবেন। সরাসরি পেজের উপরের দিকে থাকা হেডার সেকশনে ক্লিক করুন, তারপর এডিট হেডারে ক্লিক করুন। এতে হেডার সেটিংস ডায়ালগ খুলে যাবে এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার হেডার ম্যানেজ করার জন্য 4টে ট্যাব আছে: লেআউট, এলিমেন্টস, লোগো এবং স্টাইল। চলুন লোগো দিয়ে শুরু করি। আপনার যদি ইতিমধ্যে একটি লোগো থাকে তাহলে রিপ্লেস ইমেজ বাটনে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে লোগো ফাইল আপলোড করতে পারেন। আপনার যদি এখনও লোগো না থাকে তাহলে ইউজএআইতে ক্লিক করে একটি ইউনিক লোগো তৈরি করতে পারেন। এটি একটা নতুন ট্যাব খুলবে যেখানে হোস্টিঙ্গার এআই লোগো মেকার থাকবে এবং এখানে আপনি ওপরে দেখতে পারেন একটি প্রম্পট ফিল্ড আছে যেখানে আপনি আপনার লোগোর জন্য কি চান সেই বিস্তারিত লিখতে পারেন। এর পাশে একটা ক্যাটাগরি ড্রপডাউন আছে যেখানে আপনি কোন ধরনের লোগো চান তা নির্বাচন করতে পারবেন। এটি নিজে থেকেই টি শপের জন্য ইকো ফ্রেন্ডলি বা ন্যাচারাল ক্যাটাগরি বেছে নিয়েছে। গিয়ার আইকন থেকে লোগোটি রঙিন করা সম্ভব। এবার প্রম্পট যোগ করি। ক্যালিফোর্নিয়ার আরামদায়ক টি শপ দ্য জেন্টেল কেটেল এর জন্য একটি লোগো। এরপর ক্রিয়েট ক্লিক করুন যাতে আপনার লোগো তৈরি হয়। লোগো তৈরি হতে 1-2 মিনিট সময় লাগবে এবং তৈরি হলে আপনাকে 4টে আইকন দেখানো হবে যেগুলোর মধ্যে থেকে আপনি বেছে নিতে পারবেন। এই আইকনগুলোই আপনার লোগোর ভিত্তি, যার সাথে আপনি টেক্সট যোগ করবেন। যেটা আপনার পছন্দ হয় সেটার উপর মাউস রাখুন এবং এডিট লোগো ক্লিক করুন। এটি লোগো কাস্টমাইজার খুলে দেবে। এখানে আপনি আপনার নাম এবং যদি থাকে একটি স্লোগান যোগ করতে পারেন। আর আপনি নিচে স্ক্রল করলে ফন্টে সুপারিশের গ্যালারি দেখতে পাবেন। যদি কোনোটা আপনার পছন্দ হয় সেটিতে ক্লিক করলেই তা আপনার লোগোতে প্রয়োগ হবে। অথবা যদি নির্দিষ্ট কোনো ফন্ট ব্যবহার করতে চান তাহলে ফন্ট ফ্যামিলি ড্রপডাউন ক্লিক করে তালিকা থেকে সেটি খুঁজে নিতে পারেন। আমার ক্ষেত্রে ওয়েবসাইটে ইতিমধ্যেই জাং ফন্ট ব্যবহার করা হয়েছে, তাই আমি সেটি খুঁজে নিয়ে তালিকা থেকে বেছে নেব যাতে সব কিছু মিলে যায়। এরপর আপনি ওপরের বাম পাশে থাকা লেআউট ট্যাবে ক্লিক করে আপনার লোগোর লেআউট ঠিক করতে পারেন। সেখানে আপনি আপনার আইকনের স্কেল, আইকন ও টেক্সটের মধ্যকার ফাঁকা জায়গা এবং টেক্সটের তুলনায় আইকনের অবস্থান ঠিক করতে পারবেন। ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে যখন আইকনটি বামে আর টেক্সটটি ডানে থাকে। আপনার লোগো যেমন দেখতে চাচ্ছেন তাতে সন্তুষ্ট হলে ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং তারপর এটি আপনার কম্পিউটারে সংরক্ষণ করুন। আপনার লোগো ফাইলগুলো দেখতে যেখানে লোগোটি সংরক্ষণ করেছেন সেই ফোল্ডারটি খুলুন, ফাইলটি আনজিপ করুন আর তখনই আপনি একটি ফেভিকন এবং পিএনজি ফরম্যাটে আপনার লোগো পেয়ে যাবেন। আপনার লোগো তৈরি করা শেষ হলে হস্টিঙ্গার এআই লোগো মেকার ট্যাবটি বন্ধ করে আবার হস্টিঙ্গার ওয়েবসাইট বিল্ডারে ফিরে যেতে পারেন। লোগো যোগ করতে এডিট হেডারে ক্লিক করে লোগোতে যান এবং ছবি বদলান। কম্পিউটার থেকে ফাইল আপলোড করলে এটি মিডিয়া লাইব্রেরিতে যুক্ত হবে। সেখান থেকে সিলেক্ট ক্লিক করে লোগোটি ইনসার্ট করুন। এখন দেখো লোগোটি বদলে গেছে। আর যদি আপনি লোগোর আকার সামঞ্জস্য করতে চান তাহলে হেডার সেটিংসে লোগো অপশানের নিচে লোগো উইডথ স্লাইডারটি ব্যবহার করে আপনার পছন্দ মতো আকারে সেট করুন। এখন যেহেতু আমরা আমাদের লোগো পরিবর্তন করেছি, চলুন হেডারের চেহারা সামঞ্জস্য করি। শুরু করি লেআউট ট্যাব থেকে। লেআউট ট্যাবে গেলে নিচে স্ক্রল করলে আপনি লোগো, মেনু এবং অন্যান্য হেডার উপাদানের অবস্থান পুনর্বিন্যাস করতে পারবেন। ব্যক্তিগতভাবে আমি প্রথম অপশানটাই পছন্দ করি, তাই সেটাই রাখব। আপনি চাইলে হেডারে সব উপাদানের ফাঁকাও সামঞ্জস্য করতে পারেন। এরপর যদি আপনি এলিমেন্টস ট্যাবে ক্লিক করেন তাহলে 3টে টগল সুইচ দেখতে পাবেন যেগুলো দিয়ে বিভিন্ন উপাদান দেখানো বা লুকানো যায়। প্রথমটি হলো লোগো, যেটা আমরা ইতিমধ্যেই এখানে চালু করে রেখেছি।
এছাড়াও সোশ্যাল আইকন দেখানোর জন্য একটি টগল সুইচ আছে। আপনি এডিট সোশ্যাল আইকনস বাটনে ক্লিক করে আপনার সোশ্যাল আইকনের লিঙ্কগুলো সম্পাদনা করতে পারেন। আপনি চাইলে একটি বাটন দেখানোর টগলও চালু করতে পারেন। এই বাটনটি খুবই কাজে লাগে সিটিএ বা কল টু অ্যাকশন হিসাবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে ভিজিটাররা প্রথমে যা করতে চান সেটার জন্য। উদাহরণস্বরূপ, আমি জানি বেশিরভাগ মানুষ যারা জেন্টেল কেটেল ওয়েবসাইটে আসে তারা সম্ভবত চা মেনু খুঁজছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়। তাই আমার ক্ষেত্রে আমি সোশ্যাল আইকনগুলো বন্ধ করে দেব। আর আমাদের বাটনের জন্য যদি আমরা সেটাকে মেনুর লিঙ্ক হিসাবে ব্যবহার করি, ন্যাভিগেশন আইটেম হিসাবে না রেখে, তাহলে কেমন হয়? এটা করতে চলুন বাম পাশে গিয়ে পেজেসে ক্লিক করি, মেনুটা নিচে হিডেন ফ্রম ন্যাভিগেশন সেকশানে নিয়ে যাই, এডিট হেডারে ক্লিক করি, তারপর এডিট বাটনে ক্লিক করি। এরপর যেখানে লিঙ্ক টু লেখা আছে সেখানে পেজ সঠিক আছে, তারপর সিলেক্ট পেজে ক্লিক করে ড্রপডাউন থেকে মেনু নির্বাচন করি। এরপর আমরা বাটনের টেক্সট পরিবর্তন করে মেনু লিখে দেব। এবং এখন কেউ যখন আমাদের মেনু বাটনে ক্লিক করবে তখন তারা মেনু পেজে চলে যাবে। শেষে আমি আপনাকে দেখাবো কিভাবে হেডারে স্টাইল আপডেট করবেন। আর এর জন্য আমি আবার হোম পেজে ফিরে যাব। হেডার সেটিংসে যদি আপনি স্টাইল ট্যাবে ক্লিক করেন তাহলে এখানে কিছু অপশন পাবেন, উপরে একটা ড্রপডাউন সহ। আপনি যদি হেডারে ক্লিক করেন তাহলে হেডারের জন্য স্টাইল অপশনগুলো দেখতে পাবেন। বাটনে ক্লিক করলে বাটন স্টাইল অপশনগুলো আসবে। সোশ্যাল আইকনেও তাই। হেডারে আপনি ট্রান্সপারেন্সি টগল করতে পারেন। এখন এটি ট্রান্সপারেন্ট নয়, তবে টগল করলে কেমন দেখাবে তা এখানে দেখুন। আপনি মেনু আইটেমগুলোর জন্য টেক্সট ফন্ট পরিবর্তন করতে পারেন, পাশাপাশি হেডারের টেক্সটের রঙও বদলাতে পারেন। এখন পর্যন্ত আমাদের সাইট ডেস্কটপে দারুণ দেখাচ্ছে, কিন্তু যেহেতু ওয়েব ট্রাফিকের অর্ধেকেরও বেশি মোবাইল ডিভাইসে হয়, তাই আমাদের নিশ্চিত করতে হবে মোবাইলেও সাইটটা ভালো দেখাচ্ছে। কমপক্ষে পাবলিশ করার আগে অবশ্যই মোবাইলে চেক করা উচিত। আমি আপনাকে দেখাই কিভাবে আপনার সাইটের মোবাইল ভার্সন অপটিমাইজ করবেন। মোবাইল এডিটরে যেতে হলে উপরের বারে থাকা ফোন আইকনে ক্লিক করুন। আর এখানে আমরা স্ক্রল করে দেখতে পারি আমাদের সাইটের মোবাইল ভার্সন কেমন দেখাচ্ছে। মোবাইলে কোনো পরিবর্তন করলে সেটা ডেস্কটপ ভার্সনের উপর কোনো প্রভাব ফেলে না, আবার উল্টোটাও ঠিক। আপনি চাইলে ডেস্কটপ এডিটরের মতোই যে কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারেন। আসলে এখানে মোবাইল ভার্সনের জন্য একটা শর্টকাটও আছে। আপনি যে কোনো সেকশনে ক্লিক করে ফ্লোটিং টুলবারে থাকা অটোফিক্স লেআউট অপশানে ক্লিক করতে পারেন। আর তখন এটা আপনাকে মোবাইলের জন্য একটু বেশি কম্প্যাক্ট একটা ভার্সন দেখাবে। তবে কখনো কখনো এটা একটু অদ্ভুত কিছু করে বসে, তাই আপনি চাইলে ডাবল চেক করতে পারেন এবং যদি পছন্দ না হয় তাহলে অনায়াসে আন্ডু করতে পারেন। এরপর আপনি নিজে হাতে জিনিসপত্র সরিয়ে পরিবর্তন করতে পারেন। প্রতিটি সেকশনের স্পেসিং অ্যাডজাস্ট করতে পারেন, শুধু নিচের ডান পাশে থাকা উপর নিচের অ্যারোতে ক্লিক করে ড্র্যাগ করুন। সব শেষে যদি এমন কিছু থাকে যা আপনি চান ডেস্কটপ ভার্সনে দেখাক কিন্তু মোবাইল ভার্সনে না দেখাক, অথবা উল্টোটা, আপনি চাইলে প্রতিটি এলিমেন্ট ও সেকশনের ভিজিবিলিটি নিয়ন্ত্রণ করতে পারেন। উদাহরণস্বরূপ আমরা এখানে এই সেকশনে ক্লিক করতে পারি, তারপর আইকনে থাকা চোখের চিহ্নে ক্লিক করে মোবাইল ভিজিবিলিটি বন্ধ করে দিতে পারি। এখন যদি আমরা প্রিভিউতে ক্লিক করি এবং পেজটা স্ক্রল করি তাহলে দেখব পুরো সেকশনটাই আর মোবাইল ভার্সনে দেখা যাচ্ছে না। এখন যেহেতু আপনি জানেন কিভাবে আপনার ওয়েবসাইটকে সুন্দর দেখাতে হয়, চলুন এটিকে আর কার্যকরী করি একটি ওয়েব ফর্ম যোগ করে। ফর্মের মাধ্যমে ভিজিটাররা সরাসরি আপনার ওয়েবসাইট থেকে আপনাকে তথ্য পাঠাতে পারে। সবচেয়ে সাধারণ ফর্মগুলোর একটি হলো কন্ট্যাক্ট ফর্ম। আমি আপনাকে দেখাই কিভাবে একটি সেটআপ করতে হয়। প্রথমে ওপরের বাম পাশে থাকা এডিটরে ক্লিক করি এবং ডেস্কটপ ভিউতে চলে যাই। যখন হোস্টিঙ্গার এআই আমাদের ওয়েবসাইট তৈরি করেছিল তখন একটি ভিজিট পেজ তৈরি করেছিল, আর সেই ভিজিট পেজে একটি কন্ট্যাক্ট আস সেকশনও ছিল। তবে আমার মনে হয় এটা যথেষ্ট স্পষ্ট নয়। আমি চাই যখন কেউ ওয়েবসাইটে আসবে তখন যেন তারা সহজেই কন্ট্যাক্ট আস লিঙ্কটি দেখতে পারে। তাই চলুন একটা আলাদা কন্ট্যাক্ট পেজ তৈরি করি। এই সেকশনটি আমরা ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করে ডিলিট করে দেব। পেজেসে যান, অ্যাড পেজে ক্লিক করুন, তারপর টেমপ্লেটের ক্যাটাগরি হিসেবে কন্ট্যাক্টে যান এবং ওয়েব ফর্ম সহ কন্ট্যাক্ট আস অপশনে ক্লিক করুন। এতে একটা নতুন পেজ তৈরি হবে যা স্বয়ংক্রিয়ভাবে ন্যাভিগেশন মেনুতে যুক্ত হয়ে যাবে এবং আমরা সেভে ক্লিক করতে পারি। বাম পাশে থাকা পেজেস এবং ন্যাভিগেশন সেকশনটি আমরা ক্লিক করে বন্ধ করে দেব। আর এই যে আমাদের ওয়েব ফর্ম। আপনার ওয়েবসাইট বিল্ডারে ফর্ম এডিট করা অনেকটা অন্য কিছু এডিট করার মতোই সহজ। এলিমেন্টে ক্লিক করুন, তাহলেই একটি টুলবার পাবেন। এডিট ফর্মে ক্লিক করুন, তাহলেই সেটিংস মেনু চলে আসবে। এই নির্দিষ্ট সেটিংস মেনুতে আপনি পাবেন জেনারেল, ফিল্ডস, বাটন, স্টাইল এবং ট্যাবের জন্য অ্যানিমেশন অপশন। জেনারেল সেটিংসে নিচে ফর্মের নামের ফিল্ডটি পাবেন। প্রাসঙ্গিক একটি ফর্মের নাম দিন, যেমন
কন্ট্যাক্ট ফর্ম নামটি বেশ ভালো। এরপর আছে ইমেল ফিল্ড। এটি সেই ইমেল ঠিকানা যেখানে সব নতুন ফর্ম সাবমিশন পাঠানো হবে, তাই আপনার কাঙ্ক্ষিত ইমেল ঠিকানাটি সঠিকভাবে লিখেছেন কিনা তা নিশ্চিত করুন। এরপর চলুন ফিল্ড স্টেপটি দেখে নিই। এই পৃষ্ঠায় আপনি ড্রপডাউন ক্লিক করে এবং তালিকা থেকে একটি ইনপুট টাইপ নির্বাচন করে নতুন ফর্ম ফিল্ড যোগ করতে পারেন। ফিল্ডগুলোর বাম পাশে থাকা 6টি ডট ধরে টেনে এনে আপনি ফিল্ডগুলোর ক্রম পরিবর্তন করতে পারবেন। এটি পেজ ন্যাভিগেশন সাজানোর মতো। ফিল্ড এডিট করতে ডানে ড্রপডাউনে ক্লিক করুন। এখানে ফিল্ড লেবেল বা প্রশ্ন আপডেট করা এবং ইনপুটের ধরন ঠিক করা যায়। এরপর প্লেস হোল্ডার টেক্সট বদলে নিন। এটাই সেই লেখা যা কেউ কিছু টাইপ করার আগে ধূসর বাক্সে দেখা যায়। এবং আপনি চাইলে ফিল্ডে টাইপও পরিবর্তন করতে পারেন। আমার ক্ষেত্রে আমি এটাকে ফোনে পরিবর্তন করব। আপনি চাইলে ফিল্ডটি সাবমিশনের জন্য বাধ্যতামূলক হবে কিনা সেটাও টগল করতে পারেন। আর যদি কোনো ফিল্ড আর দরকার না হয় তাহলে সহজেই রিমুভ ফিল্ডে ক্লিক করে সেটি মুছে দিতে পারেন। আপনার ফর্মের নিচের অংশে একটি বোতাম আছে। এই ক্ষেত্রে এতে লেখা আছে সাবমিট। আপনি চাইলে বাটন ট্যাবে ক্লিক করে এই বোতামের লেখা ও চেহারা পরিবর্তন করতে পারেন। এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। এবং সবচেয়ে সাধারণ যে আপডেটটি মানুষ করে থাকে তা হলো ফর্ম সাবমিশনের পর কি হবে সেটি পরিবর্তন করা। আপনি চাইলে ফর্ম সাবমিট হওয়ার পর একটা বার্তা দেখাতে পারেন, অথবা লিঙ্কটা নিউ পেজে ক্লিক করে কাউকে আপনার সাইটের নতুন কোনো পেজে রিডাইরেক্ট করতে পারেন, সাধারণত ধন্যবাদ জানানো বা কোনো কনফার্মেশন পেজে। আপনার যদি নির্দিষ্ট কোনো পেজ না থাকে তাহলে আমি পরামর্শ দেব শো মেসেজেই রাখার জন্য। এখন এই নির্দিষ্ট টেমপ্লেটের ক্ষেত্রে আমি ছোট একটা পরিবর্তন করার পরামর্শ দেব। প্রথম ফিল্ডে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথম ফিল্ডে লেখা আছে নেম এবং দ্বিতীয় ফিল্ডে লেখা আছে লাস্ট নেম। এটা অনেক ভালো হতো যদি এখানে ফার্স্ট নেম লেখা থাকতো। তাহলে ফিল্ডস ট্যাবে গিয়ে আমরা নেমে ক্লিক করব, তারপর ফিল্ড লেবেলে নেমের আগে ফার্স্ট যোগ করব আর প্লেস হোল্ডার টেক্সটে ইয়োর আর নেমের মাঝে ফার্স্ট যোগ করব। কন্ট্যাক্ট ফর্ম সেটিংস বন্ধ করতে ক্লিক করুন এবং তারপর সেভে ক্লিক করুন। এখন কেউ যদি আপনার ওয়েবসাইটে এই ফর্মটি সাবমিট করে সেই তথ্য কোথায় যায়? আমি আপনাকে দেখাচ্ছি। বাম পাশে সাইড বারে মোরে ক্লিক করুন, তারপর ফর্ম সাবমিশনসে ক্লিক করুন। এখানে আপনি আপনার ওয়েবসাইটের সব ফর্মের তালিকা দেখতে পারবেন। তারপর সাবমিশনস দেখতে ভিউতে ক্লিক করুন। আপনি ইমেলের মাধ্যমেও ফর্মের উত্তর পাবেন। এজন্যই আপনার সাধারণ ফর্ম সেটিংসে সঠিক ইমেল ঠিকানা দেওয়া আছে কিনা তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। আপনি যা তৈরি করছেন তার উপর নির্ভর করে। আপনি হয়তো একটি ব্লগ বা অনলাইন স্টোরও চাইতে পারেন। আমি দুটোই দেখাবো। ব্লগ দিয়ে শুরু করছি। একটি ব্লগ আপনাকে আপডেট শেয়ার করতে, আপনার দর্শকদের সঙ্গে বিশ্বাস গড়ে তুলতে এবং এমন কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে যা আপনার সার্চ র্যাঙ্কিং উন্নত করতে পারে। এটা কিভাবে যোগ করবেন দেখুন। ব্লগ যোগ করতে বাম পাশে মোড়ে ক্লিক করুন, তারপর ব্লগে ক্লিক করুন, তারপর স্টার্টে ব্লগে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে এটি একটা ব্লগ পেজ তৈরি করে এবং স্বয়ংক্রিয়ভাবে হেডার মেনুতে যোগ করে দেয়। আপনি স্ক্রল করে দেখতে পারবেন এখানে ইতিমধ্যেই কিছু নমুনা পোস্ট দেওয়া আছে। নতুন পোস্ট যোগ করতে বাম পাশে ব্লগ মেনুতে অ্যাড নিউ পোস্ট বোতামে ক্লিক করুন। একটা ডায়লগ বক্স পপ আপ হবে যেখানে বলা হবে আপনি এআই দিয়ে একটি ব্লগ পোস্ট তৈরি করতে পারেন। আপনি চাইলে নিজে লিখতেও পারেন। সেক্ষেত্রে স্কিপ আইল রাইট ইট মাইসেলফে ক্লিক করুন। তবে আমি আপনাকে দেখাবো কিভাবে এআই ব্যবহার করবেন। প্রথম ড্রপডাউনে আপনি আপনার লেখার টোন বেছে নিতে পারবেন। ফর্মাল, নিউট্রাল, ক্যাজুয়াল। আমি ক্যাজুয়াল ব্লগ পছন্দ করি, তাই সেটাই বেছে নিই। এরপর আপনি আপনার কন্টেন্টের দৈর্ঘ্য নির্বাচন করতে পারেন। এটি সেট করা আছে। ডিফল্টভাবে 300 থেকে 500 শব্দে সেট করা থাকে, তবে আমার মনে হয় এসইওর জন্য প্রায় 1000 শব্দ লক্ষ্য করা ভালো। এরপর আমাদের দরকার আমাদের ব্লগ পোস্টটি কী বিষয় হবে তার একটি বিবরণ। চলুন কিভাবে নিখুঁত লুজ লিপ চা বানানো যায় সে বিষয়ে একটি ব্লগ পোস্ট লিখি। আপনার ব্লগ পোস্টের বিবরণ টাইপ করার পর ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করুন। এআই আপনার ব্লগ পোস্ট তৈরি করতে কয়েক মিনিট সময় নেবে এবং যখন এটি শেষ হবে আপনি স্ক্রল করে দেখে নিতে পারবেন কেমন হয়েছে। ব্লগ পোস্ট এডিটর ওয়েবসাইট এডিটরের বাকি অংশের মতোই কাজ করে। মূল বিষয়টা হলো ব্লগ পোস্ট দুটি প্রধান অংশে গঠিত। প্রথমটি হলো আপনার পোস্টের হেডার সেকশন। এতে আপনার শিরোনাম, পোস্টের তারিখ এবং ব্লগ পোস্ট সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকে। পরবর্তী অংশটি হলো আপনার মূল বডি সেকশন। এতে প্রায়ই ওপরে একটা ছবি থাকে এবং তার নিচে গুছানো টেক্সট কন্টেন্ট থাকে। ব্লগ পোস্টের একটা আলাদা সেটিংস সেকশনও থাকে যেটাকে বলা হয় পোস্ট সেটিংস। আপনি ওপরের টুলবারে পোস্ট সেটিংস বাটনে ক্লিক করে এটি অ্যাক্সেস করতে পারেন। এতে পোস্ট সেটিংস ডায়লগ বক্স খুলে যাবে যেখানে 3টে প্রধান ট্যাব আছে: জেনারেল, ফিচার্ড ইমেজ এবং ক্যাটাগরিজ। চলুন জেনারেল দিয়ে শুরু করি। প্রথমেই আছে আপনার পোস্টের শিরোনাম। আপনি যদি এআই পোস্ট জেনারেটর ব্যবহার করেন তাহলে এই ফিল্ডটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি ও পূরণ হয়ে যাবে।
এরপর আছে পোস্টের বিবরণ, তারপর আছে পোস্টের ইউআরএল। আমি পরামর্শ দেব আপনার শিরোনামের মতোই ইউআরএল ব্যবহার করুন, তাই চলুন সেটি কপি করি। এবং যদি আমরা এটি পেস্ট করি তাহলে দেখবেন স্পেসগুলো স্বয়ংক্রিয়ভাবে ড্যাশ দিয়ে বদলে গেছে। আপনি চাইলে আপনার শিরোনামের সংক্ষিপ্ত একটি সংস্করণও পোস্ট ইউআরএল হিসেবে ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ আমি বলতে পারি পারফেক্ট কাপ চা বানানোর উপায়, এবং এটাকেই রেখে দিতে পারি। এরপর আছে পোস্ট লেখকের জন্য একটা ফিল্ড, আমি আমার নাম লিখে দিচ্ছি। এরপর পোস্টের তারিখ সেট করুন, প্রয়োজনে আগের তারিখও দিতে পারেন। চাইলে শিডিউল সুইচটি অন করুন। এবার ওপরে ফিচার্ড ইমেজটি দেখুন। আপনি যদি এআই পোস্ট জেনারেটর ব্যবহার করেন তাহলে এই সেকশনটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফিচার্ড ইমেজটি হলো সেই ছবি যা আপনার ব্লগ পোস্ট, মেসেজ বা সোশ্যাল মিডিয়া ফিডে শেয়ার করলে দেখা যায়। সবশেষে আপনার কাছে ক্যাটাগরিজ ট্যাব আছে। ব্লগ পোস্টে ক্যাটাগরি যোগ করা ভালো অভ্যাস, বিশেষ করে যখন সময়ের সাথে সাথে আপনার ব্লগ পোস্টের সংখ্যা বাড়তে থাকে, তখন সবকিছু গুছিয়ে রাখতে এটি সাহায্য করে। উদাহরণস্বরূপ আমরা এই পোস্টটিকে সহায়ক গাইড নামক ক্যাটাগরিতে রাখতে পারি। পোস্ট সেটিংসে পরিবর্তন শেষ হলে সেভে ক্লিক করুন। আপনি যখন আপনার ব্লগ পোস্ট প্রকাশের জন্য প্রস্তুত, তখন ওপরের বারে ড্রাফট থেকে পাবলিক স্ট্যাটাস পরিবর্তন করতে হবে, শুধু সেটিতে ক্লিক করলেই হবে। যদি আমরা প্রিভিউ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবো এই ব্লগ পোস্টটি লাইভ হলে কেমন দেখাবে। এডিটরে ফিরে গেলে আপনি দেখতে পাবেন ব্লগ পেজে আপনার ব্লগ পোস্টটি কেমনভাবে প্রদর্শিত হবে। এবং এখানেই বোঝা যায় কেন প্রতিটি ব্লগ পোস্টের জন্য উচ্চমানের ফিচার্ড ইমেজ থাকা গুরুত্বপূর্ণ। এটাই সেই প্রথম প্রিভিউ যা আপনার সাইটে ভিজিটাররা ব্লগ লিস্ট দেখার সময় দেখতে পাবে। আপনার ব্লগ পুরোপুরি লাইভ করার আগে আমি পরামর্শ দেব এইসব প্লেস হোল্ডার পোস্টগুলো ডিলিট করে দিন। এটা করতে বাম পাশের সাইড বারে ব্লগে ক্লিক করুন, তারপর প্রতিটি প্লেস হোল্ডার ব্লগ পোস্টের পাশে থাকা 3টে ডটে ক্লিক করে ডিলিট বেছে নিন। এরপর আবার ডিলিটে ক্লিক করে নিশ্চিত করুন। আপনি প্রতিটি পোস্টের জন্য এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে পারেন। এখন চলুন একটি অনলাইন স্টোর যোগ করি। আপনি যদি পণ্য, সেটা ফিজিক্যাল হোক বা ডিজিটাল, এমনকি সার্ভিসও বিক্রি করতে চান, তাহলে হোস্টিংয়ারে খুব সহজেই আপনার সাইটে একটি দোকান তৈরি করতে পারবেন। আমি আপনাকে দেখাই কিভাবে এটা কাজ করে। বাম পাশে স্টোরে ক্লিক করুন, তারপর অ্যাড স্টোরে ক্লিক করুন। এতে একটা স্টোর পেজ তৈরি হবে এবং স্বয়ংক্রিয়ভাবে এটি আপনার হেডার মেনুতে যোগ হয়ে যাবে। আপনার স্টোর ম্যানেজ করতে আবার বাম পাশে স্টোর বাটনে ক্লিক করুন। চলুন আমাদের প্রথম পণ্য সেট করা শুরু করি। ম্যানেজ স্টোর মেনুতে প্রোডাক্টসে ক্লিক করুন। আপনি পণ্য তালিকার পেজে চলে আসবেন। নতুন পণ্য যোগ করতে ডান পাশে থাকা বেগুনি বাটনে ক্লিক করুন। এরপর আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের পণ্যের তালিকা, যেগুলো আপনি যোগ করতে পারেন, যেমন ফিজিক্যাল পণ্য, ডিজিটাল পণ্য, সার্ভিস, অ্যাপয়েন্টমেন্ট এবং আরও অনেক কিছু। চলুন একটা ফিজিক্যাল পণ্য সেট করি। এতে পণ্যের বিস্তারিত ফর্ম খুলে যাবে। এখানে আপনি ছবি আপলোড করতে পারবেন, শিরোনাম, বিবরণ, মূল্য, পণ্যের অপশান, ক্যাটাগরি এবং আরও অনেক কিছু যোগ করতে পারবেন। আপনি চাইলে এগুলো ম্যানুয়ালি পূরণ করতে পারেন, অথবা আছে একটি শর্টকাট। হোস্টিংয়ার এআই আপনাকে আপনার পণ্যের ছবি আপলোড করার সুযোগ দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে এই সব তথ্য জেনারেট করে দেয়। আমি আপনাকে দেখাবো কিভাবে এটা করতে হয়। শুধু আপনার পণ্যের ছবি আপলোড করুন, এআই আপনার ছবি রিভিউ করবে এবং তারপর আপনার জন্য এই সব ঘর পূরণ করে দেবে। এরপর স্ক্রল করে দেখুন এআই আপনার জন্য যা কিছু তৈরি করেছে সব কিছু দেখে নিন। সামান্য এডিট লাগলেও শুরুটা ভালো হবে। অবশ্যই দামের ঘরগুলো আপডেট করে নেবেন। আর যদি আপনি আপনার সাইটে ইনভেন্টরি ট্র্যাক করতে চান, তাহলে ট্র্যাক কোয়ান্টিটি বাটনে ক্লিক করুন এবং স্টকে কত আছে সেটি নির্ধারণ করুন। আপনি চাইলে আপনার পণ্যে একটি ক্যাটাগরি যোগ করতে পারেন এবং এআই আপনাকে এর জন্য একটি সাজেশনও দেবে। আমার ক্ষেত্রে এখানে এটি ফ্লেভার্ড চা। আমি এগিয়ে গিয়ে সেই ট্যাগে ক্লিক করে এটি গ্রহণ করব। তারপর আপনি দেখতে পাবেন এটি স্বয়ংক্রিয়ভাবে সেই ক্যাটাগরিটি যোগ করে এবং এখানে পণ্যটি পণ্যের তালিকায় দেখা যাচ্ছে। এরপর ঠিক যেমন ব্লগে করেছিলাম, আমরা প্লেস হোল্ডারগুলো ডিলিট করতে চাইব। এটি দ্রুত করতে পণ্যের তালিকার একদম উপরের বাম পাশে চেকবক্সে ক্লিক করুন, আপনার পণ্যের চেকবক্সটি আনচেক করুন, তারপর ওপরে লাল ডিলিট বাটনে ক্লিক করুন। আপনাকে আবার ডিলিটে ক্লিক করে নিশ্চিত করতে হবে, তারপর সব প্লেস হোল্ডার পণ্যগুলো আপনার তালিকা থেকে মুছে যাবে, শুধু আপনার আসল পণ্যটি থাকবে। আপনার পণ্যটি আসল স্টোরে কেমন দেখায় তা দেখতে স্টোর ম্যানেজার বন্ধ করুন এবং তারপর আপনার মূল স্টোর পেজটি দেখুন। পণ্যটি কিভাবে দেখাবে দেখুন। এখন পণ্যটির জন্য ক্রেতাদের পেমেন্টের ব্যবস্থা দরকার। পেমেন্ট পদ্ধতি যোগ করতে ওপরের ব্যানারে বোতামটি দেখা গেলে আপনি সহজেই সেটিতে ক্লিক করতে পারেন। যদি না দেখা যায় তাহলে বাম পাশের সাইড বারে স্টোরে ক্লিক করুন
এবং সেটআপ উইজার্ডে আপনি অ্যাড আ পেমেন্ট মেথড অপশনটি দেখতে পারেন। কিন্তু যদি না দেখেন তাহলে নিচে স্ক্রল করুন এবং সেটিংসে ক্লিক করুন। এতে স্টোর ম্যানেজার খুলে যাবে। লোড হলে বাম পাশে নিচে স্ক্রল করুন এবং সেটিং সেকশনে পেমেন্টস নির্বাচন করুন। এখানে পেমেন্ট মেনুতে আপনার সামনে বেশ কিছু অপশন থাকবে এবং আপনি কোথায় আছেন তার উপর নির্ভর করে কোন কোন অপশন পাবেন। এখানে একটা মার্কিং ভিত্তিক অ্যাকাউন্টের জন্য আমাদের কাছে স্ট্রাইপ, পেপাল, ডি লোকাল গো এবং ম্যানুয়াল পেমেন্ট অপশন হিসাবে আছে। আপনি যে কোনো পেমেন্ট পদ্ধতি বেছে নিতে পারেন, তবে আমি স্ট্রাইপ ব্যবহারের পরামর্শ দিচ্ছি। তাই আমি আপনাকে দেখাবো কিভাবে এটি সংযুক্ত করবেন। আমরা পার্পল কানেক্ট বোতামে ক্লিক করব। স্ট্রাইপ সেট করতে শুধু স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করুন এবং চাওয়া তথ্য দিন। আপনাকে আপনার ইমেল ঠিকানা যোগ করতে হবে, একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করতে হবে, আপনার জরুরি ব্যাকআপ কোড সংরক্ষণ করতে হবে এবং তারপর আপনার ব্যবসা সম্পর্কে তথ্য দিতে হবে। যদি আপনার কোনো ব্যবসা না থাকে তাহলে ব্যবসার ধরন হিসাবে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি নির্বাচন করতে পারেন। আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম, ইমেল ঠিকানা, জন্ম তারিখ, ঠিকানা, ফোন নম্বর এবং সোশ্যাল সিকিউরিটি নম্বর দিন। যদি আপনি যুক্তরাষ্ট্রে থাকেন, ড্রপডাউন থেকে আপনার ইন্ডাস্ট্রি নির্বাচন করুন। একটা পণ্যের বিবরণ বা দোকানের বিবরণ যোগ করুন। পেআউটের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন। তারপর গ্রাহকদের জন্য পাবলিক তথ্য দিন। অন্যভাবে বললে, আপনি চান আপনার ব্যবসার নাম ব্যাংক স্টেটমেন্টে কিভাবে দেখাক। গ্রাহক সহায়তার তথ্য দিন। তারপর বিক্রয় কর সংগ্রহের জন্য স্ট্রাইপ ট্যাক্সে অপ্ট ইন করুন। শেষ পাতায় আপনার সব তথ্য সঠিক আছে কিনা তা পর্যালোচনা করুন। সব ঠিক থাকলে অ্যাগ্রি এবং সাবমিটে ক্লিক করুন। আপনাকে আবার স্টোর ম্যানেজারের পেমেন্টস পেজে নিয়ে যাওয়া হবে এবং আপনি দেখতে পাবেন স্ট্রাইপ সংযুক্ত হয়েছে। তবে যদি দেখেন সেটআপ নট ফিনিশড, তাহলে আপনাকে স্ট্রাইপ অ্যাকাউন্টে কিছু অতিরিক্ত যাচাই করতে হতে পারে। এটি করতে ম্যানেজে ক্লিক করুন, তারপর ওপরে ফিনিশ সেটআপে ক্লিক করুন, যাতে আপনি আপনার স্ট্রাইপ অ্যাকাউন্টে যেতে পারেন এবং তাদের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে পারেন। এখন যেহেতু আমরা পেমেন্ট সেটআপ করেছি, চলুন এবার শিপিং সেটআপ করি। স্টোর ম্যানেজারের বাম পাশে সেটিং সেকশনের নিচে শিপিংয়ে ক্লিক করুন। প্রথমেই আপনাকে একটি শিপিং জোন তৈরি করতে হবে। একটা জোন হলো সেই অঞ্চল যেখানে আপনি আপনার পণ্য পাঠাতে ইচ্ছুক। জোন তৈরি করতে ক্রিয়েট জোনে ক্লিক করে এরপর আপনাকে আপনার শিপিং জোনের নাম দিতে হবে। এই জোনটি আপনার সাইটে ক্লায়েন্টদের জন্য দেখা যাবে, তাই এমন একটা নাম দিন যা অর্থবোধক। উদাহরণস্বরূপ, যদি আপনি যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে চান তাহলে ইউনাইটেড স্টেটস লিখুন। এরপর অ্যাড কান্ট্রি বোতামে ক্লিক করে দেশগুলো যোগ করুন এবং তালিকা থেকে আপনি যেসব দেশে পণ্য পাঠাতে চান সেগুলো নির্বাচন করুন। নিশ্চিত করুন যে সেভে ক্লিক করেছেন। এর নিচে আপনি শিপিং অপশন পাবেন। এখানেই আপনি শিপিং রেট নির্ধারণ করবেন। অ্যাড অপশানে ক্লিক করে নতুন রেট যোগ করতে পারেন, অথবা কোনো বিদ্যমান রেট সম্পাদনা করতে চাইলে সেটাতে ক্লিক করুন। এখানে আপনি আপনার রেট, নাম এবং মূল্য ঠিক করতে পারবেন। ডিফল্টভাবে এটি একটা ফ্ল্যাট রেট, তবে আপনি চাইলে কন্ডিশনসে ক্লিক করে এবং অর্ডারের মূল্য বা ওজনের ভিত্তিতে রেট নির্ধারণ করতে পারেন। শুরুতে এটিকে সহজ রাখার পরামর্শ দিচ্ছি, আপনি পরে যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারবেন। আপনার স্টোরের জন্য কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো জানা দরকার হতে পারে। স্টোরের মুদ্রা পরিবর্তন করতে বাম পাশে সেটিংসে স্টোর ডিটেলসে ক্লিক করুন, তারপর মুদ্রা পরিবর্তন করুন। আপনি চাইলে আপনার মাপজোকের পদ্ধতি মেট্রিক এবং ইম্পেরিয়াল ইউনিটের মধ্যে পরিবর্তন করতে পারেন। এক সেট করতে বাম পাশে সেটিংসে ট্যাক্সেস ক্যাটাগরিতে ক্লিক করুন এবং এখানে আপনি নতুন ট্যাক্স নিয়ম যোগ করতে পারেন। এটি ওয়েবসাইট বিল্ডার টিউটোরিয়ালের চেয়ে একটু বেশি জটিল, তবে যদি আপনাকে ট্যাক্স যোগ করতে হয় তাহলে এখানেই সেটা করতে পারবেন। এখন যেহেতু আমরা সাইটটি তৈরি করেছি, চলুন নিশ্চিত হই যে মানুষজন আসলেই এটি খুঁজে পাবে। এখানেই এসইওর গুরুত্ব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটি আপনার সাইটকে সাহায্য করে যাতে কেউ আপনার অফার করা কিছু খুঁজলে সেটি দেখা যায়। এসইও টুলস অ্যাক্সেস করতে ওয়ান সাইড বারে এসইওতে ক্লিক করুন। এতে আপনার ওয়েবসাইটের পেজগুলোর একটা তালিকা দেখতে পাবেন। চলুন হোম পেজ দিয়ে শুরু করি। এখানে আপনি আপনার সার্চ রেজাল্ট প্রিভিউ দেখতে ও পর্যালোচনা করতে পারবেন। এভাবেই আপনার পেজটি গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে দেখা যাবে। এসইও উন্নত করতে আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার পরিবর্তন করতে পারেন। প্রথমত, আপনার এসইও টাইটেল। এটি সার্চ রেজাল্ট প্রিভিউর ওপরে নীল টাইটেলটি এবং আপনি এটি ম্যানুয়ালি পরিবর্তন করতে পারেন। এছাড়াও আপনার মেটা ডেসক্রিপশন, এটি দ্বিতীয় অংশ যা দেখা যায়। ATE কালো লেখাটি, মাঝের সবুজ লেখাটি আপনার ইউআরএল।
আপনার এআই হোস্টিং, এসইও, টাইটেল ও মেটা ডেসক্রিপশন উন্নত করার জন্য কিছু পরামর্শ দেবে। আপনি প্রতিটি পেজের জন্য ফোকাস কিওয়ার্ডও পরিবর্তন করতে পারেন, যা আপনার এসইও টার্গেট করতে সাহায্য করে। এসইওতে পরিবর্তন আনার সবচেয়ে সহজ উপায় হল ওপরে গিয়ে এআই এসইও অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা। জেনারেট নিউ এসইও ইনফোতে ক্লিক করুন। এরপর আপনাকে একাধিক প্রশ্ন দেখানো হবে। এই প্রশ্নগুলো আপনার সাইট অপটিমাইজ করতে সাহায্য করবে। প্রথমে আপনাকে একটা পেজ ডেসক্রিপশন যোগ করতে হবে। এই ডেসক্রিপশনটি স্বয়ংক্রিয়ভাবে নেওয়া হয়েছে এবং হোম পেজের জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে, তাই আমি পরবর্তী ধাপে ক্লিক করব। কিন্তু যদি আপনার পেজের জন্য এটি কাস্টমাইজ করতে পরিবর্তন করতে হয়, তাহলে আমি সেটি করার পরামর্শ দেব। এখানে আপনাকে আপনার সাইটের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক 3টি কিওয়ার্ড বেছে নিতে হবে। অটো সিলেক্টেড, আমার ক্ষেত্রে আমাদের আছে টি হাউস এবং লুজ লিফ টিজ, আর হয়তো আমরা পিসফুল স্পেসও যোগ করতে চাই। তারপর আমরা পরবর্তী ধাপে ক্লিক করব। এরপর আমরা সার্চ ইঞ্জিনে কেমন দেখাবে তা রিভিউ করতে পারবো। আবারও বলছি, সার্চ ইঞ্জিনে আপনার পেজ যেভাবে দেখাবে সেটাই এখানে দেখা যাবে। এখানে আপনি এসইও, টাইটেল এবং মেটা ডেসক্রিপশন পরিবর্তন করতে পারেন এবং উপরে কেমন দেখাচ্ছে সেটার দিকে খেয়াল রাখুন। এটাই আপনার প্রথম ইমপ্রেশন। ব্যক্তিগতভাবে আমি এই আপডেটগুলো নিয়ে সন্তুষ্ট, তাই আমি ফিনিশে ক্লিক করব। আর এভাবেই হয়ে গেল। এখন এই পেজটি অপটিমাইজড হয়েছে এবং আপনি বুঝতে পারবেন যে এটি প্রস্তুত, কারণ বাম পাশে একটা সবুজ চেকমার্ক আছে। আমি পরামর্শ দেব, আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজের জন্য এভাবে করে নিন। এখন যদি এমন কোনো পেজ থাকে যেটা আপনি সার্চ রেজাল্টে দেখতে চান না, তাহলে হাইড পেজ ফ্রম সার্চ রেজাল্টসের পাশে থাকা সুইচটি টগল করতে পারেন, যাতে মানুষ ভুল করে সেটি খুঁজে না পায়। এরপর চলুন আপনার ডোমেন কানেক্ট করি। এটাই সেই ওয়েব ঠিকানা যেটা মানুষ আপনার সাইটে যেতে টাইপ করবে। ওপরের টুলবারে কানেক্ট ডোমেনে ক্লিক করুন, তারপর গেট ডোমেনে ক্লিক করুন। এতে আপনাকে এই পেজে নিয়ে আসবে, যেটা হয়তো আপনার পরিচিত লাগতে পারে। এই ভিডিওর শুরুতে অনবোর্ডিং ফ্লো চলাকালীন আমরা এটা এড়িয়ে গিয়েছিলাম। এখানে আপনার 2টি অপশন আছে। প্রথমত, আপনি একটি ডোমেন ক্লেম করতে পারেন। আপনি যদি 12 মাসের বা তার বেশি প্ল্যান কিনে থাকেন, তাহলে একটা ফ্রি পাবেন, অথবা আপনি চাইলে সরাসরি কিনতেও পারেন। বিকল্পভাবে, যদি আপনার আগে থেকেই কোনো ডোমেন থাকে, সেটিও আপনি কানেক্ট করতে পারেন। যেভাবেই হোক, এখানেই প্রক্রিয়াটা একই রকম। এইবারে আপনি যেটা আপনার সাইটের সাথে কানেক্ট করতে চান সেই ডোমেনটি সার্চ করুন। আমার ক্ষেত্রে সেটা হবে gentlekettle.com। এখানে আমি দেখতে পাচ্ছি এটা পাওয়া যাচ্ছে, এবং যেহেতু আমি 12 মাসের বা তার বেশি প্ল্যান কিনেছি, তাই প্রথম বছর এটা ফ্রি দেখাচ্ছে। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করুন। এরপর আপনাকে আপনার ডোমেন রেজিস্টার করতে হবে। এগিয়ে যান এবং আপনার তথ্য দিন। সবকিছু শেষ হলে ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করুন। শেষে একটা কনফার্মেশন পাবেন যে ডোমেনটি যোগ হয়েছে। এখন ইমেল ভেরিফাই করতে ভুলবেন না। ডোমেন ব্যবহারের জন্য এটি অবশ্যই করতে হবে, না হলে 14 দিনের পর ওরা এটা ফ্রিজ করে দেবে। তাই আপনার ইনবক্সে যান, হোস্টিঙ্গার থেকে আসা ইমেলটি খুঁজে বের করুন এবং আপনার ইমেল ঠিকানা ভেরিফাই করুন। আপনি এটা করলে একটা কনফার্মেশন পাবেন যে আপনার ইমেল ভেরিফাই হয়েছে। এবং যদি আপনি হোস্টিংয়ার ট্যাবে ফিরে যান, যেখানে ডোমেনটি সাইটে যোগ হয়েছে বলে কনফার্মেশন দেখাচ্ছে, এবং কন্টিনিউতে ক্লিক করেন, তাহলে আপনাকে ওয়েবসাইট এডিটরে ফিরিয়ে নিয়ে যাবে এবং ওপরের ডান দিকে দেখতে পাবেন আপনার নতুন ডোমেন নামটি এখন সংযুক্ত হয়েছে। এখন মনে রাখবেন, পুরোপুরি ছড়িয়ে পড়তে 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে। তাই যদি সঙ্গে সঙ্গে কাজ না করে, একটু ধৈর্য ধরুন। ঠিক আছে, আমরা এটা তৈরি করেছি, কাস্টমাইজ করেছি এবং ডোমেন সংযুক্ত করেছি। এখন চলুন এটাকে অফিসিয়াল করি এবং আপনার ওয়েবসাইটে লঞ্চ করি। এটা করা খুবই সহজ। শুধু ওপরের ডান দিকে যান এবং গো লাইভে ক্লিক করুন। প্রথমবার যখন আপনি এটা করবেন, তখন একটু সময় লাগতে পারে। যখন এটা শেষ হবে, আপনি একটা কনফার্মেশন পাবেন এবং আপনার সাইট দেখতে বাটনে ক্লিক করতে পারবেন। আর এভাবেই হয়ে গেল, আপনার ওয়েবসাইট এখন লাইভ এবং ইন্টারনেটে মানুষ খুঁজে পেতে প্রস্তুত। এখন আপনার ওয়েবসাইটে ফিরে গিয়ে আপনি এখনও পরিবর্তন করতে পারবেন। আপনি যত খুশি আপডেট করতে পারেন। আর যখনই আপনি এই পরিবর্তনগুলো লাইভ সাইটে দিতে চান, ওপরের ডান দিকে আপডেট ওয়েবসাইটে ক্লিক করলেই হবে। এখন আমাদের ওয়েবসাইট লাইভ, কিন্তু আরেকটা কাজ বাকি আছে যা আমরা করতে চাই। চলুন একটা প্রফেশনাল বিজনেস ইমেল সেট আপ করি। আপনার ডোমেনের সাথে মিল রেখে, যেমন info@gentlekettle.com এর মতো একটা প্রফেশনাল ইমেল থাকলে আপনার ব্যবসা আরও বিশ্বাসযোগ্য দেখাবে। এতে করে আপনার কাস্টমারদের সাথে যোগাযোগ আরও সহজ হয়। এটা করা খুবই সহজ। উপরে বাম পাশে ওয়েবসাইট বিল্ডার ড্রপডাউনে ক্লিক করুন, তারপর হোস্টিং ইয়োর ড্যাশবোর্ডে ক্লিক করুন। সেখান থেকে বাম পাশের মেনুতে ইমেলসে ক্লিক করুন। তারপর ক্লেম ইয়োর ফ্রি ইমেলের নিচে স্টার্ট ফ্রিতে ক্লিক করুন।
আপনাকে আপনার ফ্রি ইমেলের জন্য একটি ডোমেন সিলেক্ট করতে বলা হবে। আপনার যদি শুধু একটি ডোমেন থাকে তাহলে সেটাই শুধু দেখাবে, তাই আপনি কনফার্মে ক্লিক করতে পারেন। তারপর স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করো। এবার চলুন আপনার মেলবক্স সেট আপ করি। প্রথমে আমাদের একটা ইমেল নাম তৈরি করতে হবে। নামটি হচ্ছে আপনার ইমেল ঠিকানার সেই অংশ যা চিহ্নের আগে থাকে। আমার ক্ষেত্রে আমি চাই info@thegentlecattle.com। এবার আপনার ইমেল ঠিকানার জন্য একটা পাসওয়ার্ড তৈরি করুন। নিশ্চিত করুন এটি নিরাপদ এবং অতিরিক্ত নিরাপত্তার জন্য এটি একটি পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষণ করুন। তারপর ক্রিয়েটে ক্লিক করুন। আপনার নতুন ইনবক্সে যেতে ব্রাউজারে ক্লিক করুন, তারপর লগ ইনে ক্লিক করুন। এতে আপনাকে আপনার হোস্টিঞ্জার মেল অ্যাকাউন্টের লগ ইন পেজে নিয়ে যাবে। আমি পরামর্শ দেব এই ওয়েব পেজটি mail.hostingjar.com সংরক্ষণ করে রাখুন, যাতে পরে সহজেই লগ ইন করতে পারেন। আপনার নতুন তৈরি পাসওয়ার্ডটি দিন এবং লগ ইনে ক্লিক করুন। আপনার নতুন ইনবক্সে স্বাগতম। এখন আপনি জানেন কিভাবে হোস্টিংজার ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করে একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে হয়। নিচের বর্ণনায় দেওয়া লিঙ্কটি ব্যবহার করতে ভুলবেন না। সাইন আপ করার সময় যে কোনো প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পেতে। যে কোনো বিদ্যমান প্রমোশনের ওপরে এই ছাড় প্রযোজ্য। দেখার জন্য অনেক ধন্যবাদ।